নরেন্দ্র মোদীর এবার আমেরিকা ভ্রমণে নতুন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই লুক্রেটিভ কিছু প্রস্তাব দিয়েছে। অবশ্য এগুলো না দিয়ে উপায়ও নাই। এখন আমেরিকাকে তো নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে, যে ব্রিক্স, যারা নাকি আমেরিকান ডলারকে সাইড করে ব্রিক্স মুদ্রা চালু করতে যাচ্ছে। অতএব এই ব্রিক্সের মধ্যে ভাঙ্গন ধরাতে গেলে ব্রিক্সের অন্যতম প্রভাবশালী সদস্য ভারতকে তো কাছে পেতেই হবে। অতএব এখানে একেবারে খালি মিষ্টি মিষ্টি কথা এরকম বললে কোনো কাম হবে না। যতই ট্যারিফের মূলাঝুলা আর ট্যারিফের ভয় দেখাক, ফাইনালি ভারতকে এই খুশি করা ছাড়া কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কোনো উপায় ছিল না। তো অন্যতম লুক্রেটিভ অফারটা হলো ওই যে ফাইটার F-35। তো আমরা তার মুখ থেকেই শুনি। Increasing military sales to India by many billions of dollars, so paving the way to ultimately provide India with the F-35 stealth fighters. স্টিলথ F-35 বর্তমান বিশ্বের সবচাইতে অত্যাধুনিক ফাইটার প্লেন, তাই না? আসলে ফাইটার না, মাল্টিরোল ফাইটার। অর্থাৎ এটা আকাশযুদ্ধ যেমন পারঙ্গম, তেমনি ওই স্থলে আক্রমণ করতে পারঙ্গম। এই যে এখানে এই যে আমরা F-35 দেখতেও পাচ্ছি, এই যে এখন টেক অফ করবে। তো এই যে একটা F-35 এখন উপরে উঠবে, এইটা এই যে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে F-35 বিমান এখন আমেরিকা ভারতকে অফার করে ফেলছে। অথচ পৃথিবীর অন্য যে কোনো দেশ ইচ্ছা করলেই কিন্তু F-35 কিনতে পারে না। ন্যাটোভুক্ত দেশগুলো কিনতে পারে, কিন্তু তার মধ্যে ওই যে তুরস্ক বাদ, তুরস্ককে কিন্তু F-35 বিমান দেয় নাই। ন্যাটোর বাইরে শুধুমাত্র ইসরায়েলকে সরবরাহ করছে। এখন সেই বিমান কিন্তু ভারতকে সরবরাহ করতে যাচ্ছে। এখন এইগুলো আসলে কী নির্দেশ করে? এইগুলো আসলে নির্দেশ করে যে আমেরিকার কাছে ভারত আসলে কত গুরুত্বপূর্ণ, তাই না? বিশেষ করে যে কোয়াডের সদস্য হলো আমেরিকা, ভারত, তারপরে অস্ট্রেলিয়া আর জাপান। চায়নার প্রভাব মোকাবেলা করার জন্যে এই কোয়াড গঠিত হয়েছে। তো তাই যদি হয় তাহলে চায়না তো অলরেডি ওই যে J-20 নামক যে স্টিলথ এয়ারক্রাফট অলরেডি নাকি তারা বানিয়ে ফেলছে। যদি আমার যথেষ্ট সন্দেহ লাগে ওইটা আসলে স্টিলথ কিনা, কিন্তু তারপরও তো এটা প্রচারণা করছে এবং কয়েকদিন ধরে তো দেখলাম যে অনেক চিল্লাচিল্লি হলো। অন্তত বাংলাদেশি মিডিয়াতে তো বললো যে তারা নাকি 6th জেনারেশনের বিমানও তৈরি করে ফেলছে। আর F-35 এটা হলো 5ম প্রজন্মের বিমান, মানে 5th জেনারেশনের বিমান। তো এই যে এটার আরও বিশেষ বৈশিষ্ট্য হলো এটা একেবারে কিন্তু ভার্টিক্যাল ল্যান্ডিং করতে পারে এবং ভার্টিক্যাল টেক অফও করতে পারে। এই যে আমরা ভার্টিক্যাল ল্যান্ডিং দেখলাম, ভার্টিক্যাল ল্যান্ডিং মানে ওই যে হেলিকপ্টারের মতো ভূমিতে এসে অবতরণ করতে পারে। এখানে আমি এইটার সাথে তুলনা করার জন্য এই যে রাশিয়ার তৈরি যে সুখোই 57 তারা যে বলে এটা কি, এটাও নাকি স্টিলথ বিমান ফাইটার। রাশিয়া কিন্তু এই বিমান ভারতকে দিবে বলে অনেক আগে চুক্তি করছিল, কিন্তু পরবর্তীতে ভারত এই চুক্তি থেকে বের হয়ে যায়। কারণ একটা পর্যায়ে তারা মনে করে যে এই সুখোই 57 বিমানের যে স্টিলথ ক্যাপাসিটি যেরকম বলা হয়েছিল বা প্রচার করা হয়েছিল, বাস্তবে কিন্তু সেরকম না। এই কারণেই তারা বের হয়ে যায়। এরপরে রাশিয়া এটার উপর অনেক পরীক্ষা নিরীক্ষা, অনেক উন্নয়ন সাধনের চেষ্টা করে এটাকে আরও মোর সফিস্টিকেটেড এবং আরও স্টিলদি করে তোলার চেষ্টা করেছে। এখন কতটা কী করছে কে জানে। রাশিয়া কিন্তু এখনও ভারতকে অফার দিয়ে যাচ্ছে যে এই বিমানগুলো তোমরা কেন। তার মানে ভারত এখন চতুর্মুখী একটা অফারের মধ্যে আছে। দুনিয়ার সমস্ত উন্নত দেশগুলো তাদের ভালো ভালো বিমানগুলো এখন ভারতকে তারা সাপ্লাই করতে চায়। কারণ ভারতের টাকা আছে, তাদের তো বৈদেশিক রিজার্ভ তো বিশাল, তাই না? কিছুদিন আগে শুনছিলাম গত অর্থ বছরে তাদের বৈদেশিক যে মুদ্রার রিজার্ভ এইটা নাকি $700 বিলিয়ন ছাড়িয়ে গেছে। অর্থাৎ প্রতিনিয়ত ভারত কিন্তু তার বৈদেশিক বাণিজ্যে আস্তে আস্তে উন্নতি করছে। অর্থাৎ এদের প্রচুর ক্যাশ টাকা আছে। যদিও চায়নার এখনও ধারে বাড়ে যায় নাই, চায়নার 1/5 এখনও বলা যায় নাই, বা 4/1 ওই রকম 4/1 বা 5/1 হয়তো গেছে। বাট তারপরও সেই টাকাও তো কম না, 700 বিলিয়ন মানে তো কম না।
অতএব তাদের হাতে প্রচুর টাকা পয়সা আছে, সুতরাং পৃথিবীর বিভিন্ন দেশ তাদেরকে নানা রকম অফার করছে এবং না করে তো উপায় নেই। পৃথিবীতে একমাত্র বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র তো এই ভারত। ভারত একটা খুব বৈচিত্র্যপূর্ণ দেশ। এখানে বিপুল পরিমাণ গরিব মানুষ যেমন আছে, বিপুল পরিমাণ ধনী লোকজনও আছে এবং এক বিপুল পরিমাণ মধ্যবিত্ত শ্রেণী আছে। ভারতের ভৌগোলিক পরিবেশও কিন্তু বৈচিত্র্যপূর্ণ। এখানে সাগর ভূমি আছে, সাগর তট আছে, মরুভূমি আছে, বন জঙ্গল আছে, পাহাড় পর্বত আছে, প্রচণ্ড ঠান্ডা বরফাচ্ছাদিত অঞ্চল আছে। আবার একই সঙ্গে আছে কি ভীষণ গরম এবং ঠান্ডা, তারপরে নাতিশীতোষ্ণ। অর্থাৎ অন্য কথায় ভারত ভ্রমণ করলে পৃথিবীর প্রায় সমস্ত অঞ্চলের ভূপ্রকৃতি, জলবায়ু এটা কিন্তু বোঝা সম্ভব। এবং পৃথিবীতে আর একটা দেশ এই আমেরিকাও কিন্তু এই খোদ এরকমই। অর্থাৎ এখানে মরুভূমি আছে, তারপরে পাহাড় পর্বত আছে, তারপরে বরফাচ্ছাদিত অঞ্চল আছে, নাতিশীতোষ্ণ অঞ্চল আছে এবং এমনকি বাংলাদেশের মতো পরিবেশ পরিস্থিতি আছে। কোথায়? এই যে আমেরিকার কিন্তু ফ্লোরিডা অঞ্চলে গেলে মনেই হবে না যে আপনি কোন দেশে আসছেন, মনে হবে বাংলাদেশে। এই যে দেখেন, এই যে এই সুখোই 57 যেভাবে এই যে একটা টার্ন করে এই যে অবতরণ করছে, এটা কিন্তু পৃথিবীর অন্য কোনো বিমান পারে না। এই সুখোই 57-এর অন্যতম বৈশিষ্ট্য হলো এরা প্রচণ্ড রকম ম্যানুভারেবল মানে আকাশে অনেক ক্যারিকেচার দেখাতে পারে, যেটাকে বলা হয় যে কোবরা ম্যানুভারিং। এ দেখলে মনে হয় যেন এটা এলিয়েন এয়ারক্রাফট। কিন্তু এর দুর্বলতা হচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার যেগুলো আছে, এই আমেরিকার F-35-এর সাথে এগুলো পারে না। তারপরে আমেরিকার F-35-এর যে স্টিলথ প্রযুক্তির যে ব্যবহার সেখানে করা আছে, যে তার যে ক্রস সেকশন হচ্ছে কোনো রাডার দিয়ে ওই বিমানকে তাক করা বা ডিটেক্ট করা। তো এই F-35-এর যে ক্রস সেকশন এটা কিন্তু খুবই কম, কয়েক সেন্টিমিটার। কিন্তু এই সুখোই 57-এর ক্রস সেকশন আরও অনেক বড়। অর্থাৎ ক্রস সেকশন বলতে বোঝায় যে যত ক্ষুদ্রভাবে ধরা পড়বে রাডারে, ওই বিমানটাকে টার্গেট করে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ছুড়ে তাকে ধ্বংস করা অনেক কঠিন। আর যত বড় আকারে ধরা পড়বে রাডারে, ততই কিন্তু সহজে তাকে টার্গেট করা যায়। এবং নট অনলি দ্যাট, এই F-35 বিমানের যে ইঞ্জিন, আমরা তো জানি যে হিট সিকিং যে অ্যান্টি এয়ারক্রাফট যে মিসাইল আছে, অর্থাৎ ওই যে জায়গা থেকে তাপ বেরোচ্ছে, অর্থাৎ বিমানের যে ইঞ্জিন থেকে তাপ বেরোয় না, তাই এবং ওই তাপটা হলো ইনফ্রারেড আর কি, ইনফ্রারেড। তো এই ইনফ্রারেডকে লক্ষ্য করে যে অ্যান্টি এয়ারক্রাফটের মিসাইলগুলো যায়, এখন সারা বডি মনে করেন স্টিলথ, কিন্তু ওই ইনফ্রারেড বের হয়, অর্থাৎ ওই যে ইঞ্জিনের যে তাপ বের হয় গল গল করে, তাই না? তো তাহলে তো এই ইনফ্রারেড অর্থাৎ হিট সিকিং যে মিসাইল, এটা তো ঠিকই তাকে আক্রমণ করবে। F-35-এর হলো যে এরা এমন উন্নত করছে ইঞ্জিনটাকে যে ওই জায়গা থেকে ইনফ্রারেড যে রশ্মিটা এটা খুবই কম বেরোয় এবং ওইটাকে ডিটেক্ট করে অ্যান্টি এয়ারক্রাফটের যে মিসাইল এগুলো কিন্তু আঘাত করতে পারে না। বাট এই রাশিয়ার এই Su-57 এটা কিন্তু অত উন্নত করতে পারে না। অর্থাৎ এর ইঞ্জিন থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে ইনফ্রারেড যে রশ্মি এটা বেরোয়, ফলে হিট সিকিং অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল দিয়ে এটাকে তাক করে ফেলে দেওয়া যায়। আমরা প্রায় বছরখানিক আগে নাকি কয়েক মাস আগে, এক বছরের কাছাকাছি, ওই যে ইরানের যে IRGC-র কিছু কর্মকর্তা ওই যে সিরিয়াতে সিরিয়ার যে ইরানের যে কনসুলেটে গিয়ে মিটিং করছিল না, তখন ইসরায়েল কিন্তু এরকম একটা F-35 বিমান ব্যবহার করছিল। এইটা ওই জর্ডানের উপর দিয়ে উড়ে গিয়ে, সিরিয়ার উপর দিয়ে উড়ে গিয়ে, তারপরে কিন্তু ওই সেই কনসুলেটে গিয়ে হামলা চালিয়ে তাদের সবগুলোকে মেরে ফেলছিল। এবং এইখানে সিরিয়ার মধ্যে কিন্তু ওই যে রাশিয়ার S-300 এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, তারা কিন্তু এটাকে শনাক্তও করতে পারে নাই। এবং এটাকে শনাক্ত যদি না করে তাহলে তো অ্যান্টি এয়ারক্রাফট যে মিসাইল এটা তো মারতেই পারবে না। অর্থাৎ সারফেস টু এয়ার মিসাইল যেটা SAM, সেটা মারবে কী করে? আগে তো প্রথমে রাডার শনাক্ত হতে হবে, তাই না? কিন্তু F-35-কে শনাক্ত করতে পারে না। তাতে বোঝা গেল যে F-35 নিয়ে প্রচারণা যেটা আছে এটা কিন্তু সঠিক। এখন ডোনাল্ড ট্রাম্প সেই বিমান কিন্তু এই যে এই ভারতকে অফার করছে। তাহলে এবার বুঝতে পারেন যে কত বিশাল একটা ব্যাপার, তাই না?
অর্থাৎ ভারতের বক্তব্য হলো যে আমি কোয়াডে থেকে তোমাদের সব কিছু করবো, এটা ভালো কথা, কিন্তু আমার যদি ডিফেন্স সিস্টেম আরও উন্নত না হয় তাহলে আমরা কি করে এটা করব। অর্থাৎ অন্যদিকে চীন তো তারা ব্যাপকভাবে তাদের উন্নয়ন ঘটাচ্ছে, তাই না? তো তাকে মোকাবেলা করতে গেলে ভারতের আরও উন্নত মানের অস্ত্রপাতি লাগবে না? সেই জন্যে কিন্তু F-35 বিমান দিচ্ছে। এই কথাগুলো আপনাদেরকে কেন জানাচ্ছি জানেন? ওই যে ডোনাল্ড ট্রাম্প বলছে না যে বাংলাদেশের বিষয়টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দেব বা দিলাম, এটা কিন্তু আসলেই তাই। আপনারা যে যা ভাবছেন বাংলাদেশের ক্ষমতা কে থাকবে না থাকবে, এখানে পালাবদল কী হবে না হবে, এইটা কিন্তু নির্ধারিত হবে কিন্তু ভারতের মাধ্যমে। অর্থাৎ ভারত যা বলবে সেইটাই করতে হবে। আর তা যদি না করে তাহলে এই বাংলাদেশের ওপরে সারা পৃথিবী থেকে কিন্তু নিষেধাজ্ঞা কিন্তু পড়বে। এই ক্ষেত্রে ওই মুসলিম আরব দেশগুলো কিন্তু সহযোগিতা করতে পারবে না, কারণ আমেরিকার বাইরে গিয়ে তারা কী করবে বলেন? সুতরাং আশা করি এই ডিল যেগুলো হচ্ছে এগুলোর ভয়াবহতা কিন্তু মারাত্মক। ভারত কিন্তু আজকে থেকে ওই 25-30 বছর আগেকার দুর্বল ভারত না। ভারতকে এখন পৃথিবীর সব দেশই গণ্য করে। যদিও বাংলাদেশের মুমিন মুসলমান যারা আপনারা আছেন, আমার কথা শুনে আপনাদের ভালো লাগার কথা না। আপনারা হয়তো বলছেন যে ভারতের গুণগান করছি। জি না, আমি আসলে ভারতের গুণগান করছি না। ভারতের যে পজিশন, ভারতের যে অগ্রগতি, ডেভেলপমেন্ট, আরে ভাই, বিহারের কিছু লোকজন ওই যে এখনও বাগানে গিয়ে পায়খানা করে, আসামের লোকজন বাগানে গিয়ে পায়খানা করে, বা পশ্চিমবঙ্গের লোকজনও হয়তো কোনো জায়গায় আছে, বা উড়িষ্যার লোকজন। ভাই, এইটা ভারত না, আপনাদেরকে বুঝতে হবে এটা ভারতের ক্ষুদ্র অংশ। ক্লিয়ার? সুতরাং এইটা দেখে যারা ভারতকে বিবেচনা করেন, দেখলাম যে বাংলাদেশের কিছু রাজনীতিবিদ আছে যে তারা বলে যে ভারতের এখন অনেক লোক বাগানে গিয়ে পায়খানা করে। জি, আমিও জানি করে, কিন্তু আপনারা যদি ভারত বলতে সেটাই বোঝেন তাহলে কিন্তু ভুল করছেন। যে ভারতের লোকজন বাগানে গিয়ে পায়খানা করে সেই ভারতের লোকই কিন্তু আবার ওই যে স্পেস ক্রাফটে পাঠায় কোথায়? চাঁদে পাঠায়, মঙ্গল গ্রহে পাঠায়, তাই না? কই, বাংলাদেশের সব মানুষই তো এখন স্যানিটারি ল্যাট্রিনে পায়খানা করে, তাই না? ইংলিশ কমোড ব্যবহার করে। তো তারা কয়টা রকেট, এমনকি ওই যে স্যাটেলাইট উৎক্ষেপণী বা কয়টা করছে বলেন তো? বা একটা সুচ তৈরি করতে পারে বাংলাদেশ বলেন তো? না, কিছুই পারে না। তাহলে যাই হোক, আপনারা অনেকে আমার বক্তব্য পছন্দ করেন না, তার কারণ আমি জানি, আমি রিয়াল কথা বলি, ফ্যাকচুয়াল যে বিষয় এটাই বলি। তো এখন প্রকৃত সত্য এবং রিয়াল যে ইনফরমেশান, এটা আপনাদের পছন্দ না হলে তো আমার কিছু করার নেই রে ভাই। আমি তো কারো তুষ্টির জন্য আমার ভিডিও বানাই না, তুষ্টির জন্য আমার কথাবার্তা আমি বলি না। অনেকেই কিন্তু তাদের মানুষের তুষ্টি করে তাদের চ্যানেলের ভিউ বাড়ানো, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য অনেক কথা বলে। ভাই, আমি কিন্তু সেই প্রকৃতির না। আমার এত চ্যানেল বাড়ানোরও দরকার নেই, ভিউ বাড়ানোরও দরকার নেই, লাইক শেয়ারেরও দরকার নেই। যা সত্য সেটাই আমি বলবো। যে কয়জন শুনলো, না শুনলো, আমার তাতে কিছু যায় হয় না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে ওই ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে, অনেকে অনেক রকম ব্যাখ্যা করেছেন। এটা নিয়ে আমি একটা পরিপূর্ণ ব্যাখ্যা দিয়ে একটা ভিডিও অলরেডি তৈরি করেছি, আপনারা অলরেডি শুনছেন। বিষয়টা কিন্তু আসলে তাই। এখানে ডোনাল্ড ট্রাম্পের খেয়ে দেয়ে কাম নাই যে বাংলাদেশকে নিয়ে মাতামাতি করবে। জি না, ভারত আমেরিকার বিশাল একটা বাজার। ক্লিয়ার? তো তাকে বাদ দিয়ে এসে যেখানে বাংলাদেশ আমেরিকার কোনো বাজারই না, সেই বাংলাদেশের পক্ষে এসে ডুগডুগি বাজাবে, এত বোকা ডোনাল্ড ট্রাম্প না, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও না। এবং আমি এটা নিশ্চিত করে বলতে পারি, ডোনাল্ড ট্রাম্পের রেজিম যখন শেষ হবে না, এই ডোনাল্ড ট্রাম্পের এই ধারাবাহিকতা পরবর্তীতে যদি ডেমোক্র্যাটরাও ক্ষমতায় আসে, তারা এটাই ফলো করবে। কারণ তারা অতঃপর বুঝতে পারবে যে ডোনাল্ড ট্রাম্প যে ট্রেডিশনটা চালু করে গেছে এটা আমেরিকার জন্য উপকারী। এখন ডোনাল্ড ট্রাম্পকে অনেকেই আপনারা পছন্দ করেন না, কারণ সে তো ওই যে মুসলিম মৌলবাদীদের এগেনস্টে কথা বলে। তো সে একজন খ্রিস্টান, তা সে তো মুসলিম মৌলবাদীদেরকে অপছন্দ তো করবেই। আপনারা যেমন খ্রিস্টানদের ঘৃণা করেন, হিন্দুদের ঘৃণা করেন, অমুসলিমদের ঘৃণা করেন, তাহলে একজন এইটা যখন অমুসলিমরা জানবে, যেমন ডোনাল্ড ট্রাম্প খ্রিস্টান, তো সে যখন জানবে তখন আপনাকে ঘৃণা করবে না? ও, আপনি ঘৃণা করবেন আর আশা করবেন ডোনাল্ড ট্রাম্প আপনাকে একেবারে প্রেম নিয়ে এগিয়ে আসবে, তাই না? ওই যে হিন্দুদের ওই যে চৈতন্যর জগাই মাধাইয়ের কাহিনী, মেরেছিস কলসিকানা তাই বলে কি প্রেম দেব না? জি না, মেরেছিস কলসিকানা তাই বলে কি প্রেম দেব না, সেটা অন্য অনেক মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হলো, মুসলমানদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না।
কারণ মুসলমানদেরকে প্রেম দিয়ে তাদেরকে যদি আপনি গলাগলি করেন আসলে তো ওদের বিশ্বাস করা যায় না। এটাই বাস্তবতা, এটাই কিন্তু বাস্তবতা। এই ভারতীয় উপমহাদেশে মুসলমানরা ঢুকছে কী করে? প্রেম বিলানোর কথা বলে, তাই না? যে সাম্যতা বিলানোর কথা বলে। এসে কি হয়েছে সেটা তো আমরা জানি। 1000 বছরের উপরে ভারত কিন্তু মুসলিমদের দখলে ছিল, এবং দখল হয়ে যাওয়ার পরে কি হয়েছে? পরে ব্রিটিশে আসার পরেই কিন্তু এই ভারতীয় এই যে সভ্যতা, এখানে যে মানুষজন আস্তে 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 সভ্য হয়েছে, তাই না? এগুলো তো ইতিহাসের ভাই। আর আপনারা ইসলামিক আইডিওলজি দিয়ে কী করছেন? কিছুই করতে পারেননি। এখন এই 21 শতাব্দীতে এসে আপনারা ইসলামিক আইডিওলজি দিয়ে আপনারা পৃথিবীর প্রত্যেকটা মুসলিম দেশকে আপনারা 1400 বছর পিছিয়ে নিয়ে যেতে চান। তো ঠিক আছে, এতে যদি আপনারা শান্তি পান ইটস ওকে, ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা সরাসরি অমুসলিমদের বিরুদ্ধে ঘৃণার বাণী প্রচার করবেন, আর অমুসলিমরা আপনাদের এসে প্রেম দেখাবে। অনেক দিন দেখিয়েছে, কিন্তু কাম হয় নাই। আপনারা তাদের প্রেম, ভালোবাসা, সহানুভূতি ইত্যাদিকে আপনারা দুর্বলতা মনে করছেন। ওই অমুসলিমরা এই জিনিসটা বুঝে গেছে, আর ডোনাল্ড ট্রাম্প তো খুব ভালো করে জানে, ভালো করে বুঝছে। সে আপনাদেরকে প্রেম দিবে না। আপনারা যদি তাকে ঘৃণা করেন, সেও আপনাকে একেবারে সমান তালে ঘৃণা করবে। আপনারা তাকে টোকা মারতে যাবেন, সেও আপনাকে বাড় দিয়ে বাড়ি মারবে, এটাই। এবং এরকম হলেই বস্তুত আপনারা যদি আস্তে আস্তে মানুষ হন। শুনতে আপনাদের ভালো লাগলো না, আমি জানি এই কথাগুলো শুনতে আপনাদের ভালো লাগলো না, বাট আপনাদের ভালোর জন্য বলছি। পৃথিবীতে বেঁচে থাকতে গেলে, টিকে থাকতে গেলে, সত্যিকার অর্থে সুন্দর জীবনযাপন যদি করতে চান, শান্তিপূর্ণ জীবনযাপন করতে চান, ভাই এই সৎ পথে আসতে হবে, সত্যনিষ্ঠ হতে হবে, ফ্যাক্ট মানতে হবে। আপনি ধানাই ভানাই করবেন, সলসাতুরি করবেন, এতে করে আপনি 2, 4, 5 দিন হয়তো আপনি মানুষকে ধোকা দিতে পারেন, কিন্তু ইভেনচুয়ালি ইউল বি কট রেড হ্যান্ডেড, সোজা হিসাব। আর তখন ওই চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন, বোঝেন নাই? চোর 10 দিন চুরি করেও গৃহস্থরে কিন্তু ধ্বংস করতে পারে না, বাট গৃহস্থে 1 দিন চোরকে যদি ধরে, গণপিটুনি দিয়ে বোঝেন তো ঘটনা কি ঘটে। কি আর বলবো, ধন্যবাদ।